সালটা ১৯৬৪। জাপানের প্রায় সব মানুষ টিভির পর্দায় চোখ রেখেছে। আকাশে উঠছে খবরের হেলিকপ্টার, চেষ্টা করছে একটা ট্রেনের ছবি তোলার। কিন্তু ট্রেনটা এতই দ্রুত যে ক্যামেরার ঠিক মতো ধরাই যাচ্ছে না। এটাই ছিল শিনকানসেন, মানে বুলেট ট্রেন। তবে এটা শুধু একটা ফাস্ট ট্রেন ছিল না, এটা ছিল যুদ্ধবিধ্বস্ত জাপানের ঘুরে দাঁড়ানোর একটা প্রতীক। এমন একটা আবিষ্কার যা রেলওয়ে ভ্রমণের পুরো ধারণাটাই একেবারে বদলে দিয়েছিল। চলুন এই অসাধারণ গল্পটাতেই ডুব দেওয়া যাক। কিন্তু শুনলে অবাক হবেন, এর শুরুটা কিন্তু এত সহজ ছিল না। যখন এই প্রজেক্টটা চলছিল তখন জাপানেরই একজন বড় রেল কর্মকর্তা এটাকে বলেছিলেন চরম পাগলামি। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে ট্রেনটা নিয়ে আজ এত গর্ব করা হয়, একসময় সেটা ছিল রীতিমতো হাসির খোরাক। আর এই তীব্র সন্দেহই ছিল প্রজেক্টটার সামনে সবচেয়ে বড় দেয়াল। চলুন একটু টাইম ট্র্যাভেল করা যাক, সেই সময়ে ফেরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে তখন জেট যুগের শুরু। সবার চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন মানেই হল আকাশে ওড়া প্লেন আর রাস্তায় চলার নতুন নতুন গাড়ি। দেখে মনে হচ্ছিল ট্রেনের দিন বোধহয় এবার সত্যিই শেষ। পরিস্থিতিটা ছিল একেবারে দুই মেরুর মতো। একদিকে জেট যুগ, ঝা চকচকে হাইওয়ে আর নিজের গাড়িতে ঘোরার স্বাধীনতা, আর অন্যদিকে ছিল ট্রেন, যাকে সবাই ভাবত পুরনো আমলে ধোঁয়া ওঠা স্টিম ইঞ্জিনের ধীর গতির এক ব্যবস্থা। ট্রেন, ওটা তো ইতিহাস হয়ে গেছে, সবাই এটাই ধরে নিয়েছিল। আর ব্যাপারটা শুধু জাপানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, মোটেই না। আমেরিকা তখন বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে নতুন হাইওয়ে বানাতে। ইউরোপের রেল ব্যবস্থা প্রায় থেমেই গেছে, আর বিশ্বজুড়ে একের পর এক রেল লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে পুরো বিশ্বই ট্রেনকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। কিন্তু ঠিক এরকম একটা সময়ই, যখন সবাই ট্রেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, জাপান একটা অবিশ্বাস্য সাহসী সিদ্ধান্ত নিল। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো শহরকে জুড়ে দেওয়ার জন্য তারা পাহাড় কেটে, টানেল খুঁড়ে, ব্রিজ বানিয়ে এক বিশাল রেল প্রজেক্টের টাকা ঢালল। এটা ছিল সময়ের স্রোতের একেবারে উল্টো দিকে চলার মতো একটা দুঃসাহসিক বাজি। প্রজেক্টটা যে কি বিশাল ছিল, একটু ভাবুন তো। শুধুমাত্র হাই স্পিড ট্রেনের জন্য বানানো হচ্ছিল একটা আলাদা লাইন। ট্রেনটা যাতে স্থির থাকে সেজন্য ব্যবহার করা হচ্ছিল চওড়া রেল লাইন। আর এর জন্য প্রায় ৬৭ মাইল নতুন টানেল আর ৩,০০০-এরও বেশি নতুন ব্রিজ বানাতে হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল একটাই, জাপানের দুই প্রধান শহর টোকিও আর ওসাকাকে জুড়ে দেওয়া। এই বিশাল কর্মযোগ্য আর খরচ দেখে তখনকার মিডিয়ায় নাম দিয়েছিল জাপানের চীনের প্রাচীর। মানে তাদের চোখে এটা ছিল বিশাল একটা ভুল পদক্ষেপ, যেটা দেশের টাকা জলে ফেলা ছাড়া আর কিছুই না। সমালোচনা আসছিল সব দিক থেকে। যা বাজেট ধরা হয়েছিল, খরচ তার প্রায় দ্বিগুণ হয়ে গেল। নতুন চওড়া লাইনটা জাপানের পুরনো রেল নেটওয়ার্কের সাথে খাপ খাচ্ছিল না। এমনকি যারা এই প্রজেক্টটা শুরু করেছিলেন, সেই প্রেসিডেন্ট আর চিফ ইঞ্জিনিয়ার, তারাও চাপের মুখে কাজ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে বাধ্য হলেন। সবার মনে তখন একটাই প্রশ্ন, শুধুমাত্র একটা লাইনে দ্রুতগতির ট্রেন চালানোর জন্য এত কিছু করা কি আদৌ ঠিক হচ্ছে? কিন্তু এত সব সমালোচনা, এত বাধার মধ্যেই লুকিয়েছিল আসল চমকটা। শিনকানসেনের সাফল্যটা কোনো ম্যাজিক ছিল না, ছিল নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের কামাল। চলুন এর আসল রহস্যটা কি সেটা একটু দেখা যাক। প্রথমে আসা যাক নামটা নিয়ে। শিনকানসেন এর মানে কি জানেন? সোজা কথায় নতুন মেন লাইন। নামটাতেই আসলে পুরো আইডিয়াটা পরিষ্কার। এটা শুধু একটা নতুন ট্রেন ছিল না, এটা ছিল রেলওয়ে সিস্টেমকে একেবারে নতুন করে ভাবার একটা চেষ্টা। আর এটাই হলো আসল কথা। শিনকানসেনের সাফল্যের পেছনে কিন্তু কোনো একটা বৈপ্লবিক আবিষ্কার ছিল না, যা রাতারাতি সব বদলে দিয়েছে। বরং আসল জাদুটা ছিল অনেকগুলো পরীক্ষিত টেকনোলজিকে একসাথে করে একটা নিখুঁত, নিশ্ছিদ্র সিস্টেমে বেঁধে ফেলা। এই সিস্টেমের আসল জাদুটা ছিল 4টে দারুণ আইডিয়ার মেলবন্ধনে। প্রথমত, ডেডিকেটেড ট্র্যাক, মানে এই লাইনে শুধু শিনকানসেনই চলবে, কোনো লেভেল ক্রসিং নেই। তাই গাড়ি ঘোড়ার সাথে ধাক্কা লাগার কোনো সুযোগই নেই। আর লাইনের বাঁকগুলোও খুব হালকা, যাতে ট্রেনকে স্পিড কমাতে না হয়। দ্বিতীয়ত, ডিস্ট্রিবিউটেড পাওয়ার, মানে একটা বিশাল ইঞ্জিনের বদলে ট্রেনের প্রত্যেকটা বগির চাকায় মোটর লাগানো। ব্যাপারটা অনেকটা পুরো ট্রেনটাকেই একটা ইঞ্জিন বানিয়ে ফেলার মতো। এতে ট্রেন যেমন দ্রুত গতি পেত, তেমন চলত খুব মসৃণভাবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো অটোমেটিক ট্রেন কন্ট্রোল। সিগন্যালগুলো সরাসরি ট্রেনের ভেতরেই চলে আসত, যা চালকের ভুলের সম্ভাবনা প্রায় শূন্য করে দিয়ে গতিকে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করত। আর সবশেষে সেন্ট্রালাইজড কন্ট্রোল। টোকিওর একটা কন্ট্রোল রুম থেকে পুরো লাইনটা ২৪ ঘন্টা নজরে রাখা হতো, যেন পুরো সিস্টেমটার একটা ব্রেইন কাজ করছে টোকিওতে বসে। এই 4টে জিনিস মিলেই তৈরি করেছিল এক অবিশ্বাস্য সিস্টেম। আর এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের ফল?
সেটা মিলতে একদমই দেরি হয়নি। যে ট্রেনকে নিয়ে এত হাসাহাসি, এত সমালোচনা, সেটাই চালুর সাথে সাথে সবার মুখ বন্ধ করে দিল। তৈরি হলো এক নতুন ইতিহাস। সংখ্যাটা দেখুন একবার, 100 মিলিয়ন, মানে 10 কোটি মানুষ। মাত্র প্রথম 3 বছরেই শিনকানসেন এই সংখ্যক যাত্রী পরিবহন করে। যে প্রজেক্টকে বলা হচ্ছিল টাকা নষ্ট, সেটাই হয়ে দাঁড়ালো জাপানের অন্যতম লাভজনক একটা উদ্যোগ। সেই সময়ে মানে 1964 সালে এর গতি ছিল ঘন্টায় প্রায় 210 কিলোমিটার। তখনকার দিনে এটা ছিল বিশ্বের সর্বোচ্চ। এর পাশ দিয়ে গেলে হাইওয়ের গাড়িগুলোকে মনে হতো যেন দাঁড়িয়ে আছে। শিনকানসেন দেখিয়ে দিয়েছিল যে ট্রেনও হতে পারে ভবিষ্যতের বাহন। আর এই সাফল্য কিন্তু শুধু শুরুর দিকেই ছিল না। চালুর পর থেকে আজ পর্যন্ত শিনকানসেন 10 বিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করেছে, 1000 কোটিরও বেশি। সংখ্যাটা ভাবা যায়, এটা জাপানের অর্থনীতি আর সমাজকে এক সুতায় বেঁধে ফেলেছে। তবে এত সব বড় বড় সংখ্যার পর যে সংখ্যাটা সবচেয়ে বেশি অবাক করে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো 0। হ্যাঁ, ঠিকই শুনছেন, 0। 1964 সাল থেকে আজ পর্যন্ত শিনকানসেনে দুর্ঘটনায় একজনও যাত্রীর প্রাণহানি ঘটেনি। এটাই হয়তো এর সবচেয়ে বড় সাফল্য। তাই শিনকানসেনের গল্পটা শুধু স্পিডের গল্প নয়, এটা আসলে দক্ষতা, নিরাপত্তা আর পাংচুয়ালিটির একটা গ্লোবাল বেঞ্চমার্ক। আচ্ছা, এদের ট্রেন লেট হওয়ার গড় সময় কত জানেন? মিনিটে নয়, সেকেন্ডে মাপা হয়। অবিশ্বাস্য। তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন থেকেই যায়। ভাবুন তো, প্রায় 60 বছর আগে যে ট্রেনকে সবাই পুরনো, বাতিল বলে ফেলে দিয়েছিল, সেটাকেই যদি এত ব্রিলিয়েন্টলি নতুন করে আবিষ্কার করা যায়, তাহলে আজকের দিনে আমরা এমন কোন টেকনোলজিকে হয়তো ঠিক একইভাবে ছোট করে দেখছি বা অবহেলা করছি? উত্তরটা কিন্তু ভাবার মতো।